সুজিত বসু যদি দলে থাকে তাহলে আমরা সবাই তার সঙ্গে তাকে নিয়ে থাকবো, একসঙ্গে থাকবো। আমরা যদি সিপিএম এর সঙ্গে লড়াই করে ক্ষমতায় আসতে পারি, আমরা ঘুরে দাঁড়িয়ে যাবো। আমি কখনো মুখ খুলিনি কাগজে, বাচ্চা ছেলেকে কমান্ড নামিয়ে নেবো কেন? তাহলে বুঝতে হবে তারা দলে ছিল এতদিন কিছু লোভের জন্য, কিছু পাওয়ার জন্য। একটা শ্রেণী যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের গাড়ি দাঁড় করিয়ে ওইখানে দাঁড়িয়ে টয়লেট করেছে, সেটা কিছুটা আমাদের কমতি ছিল, সেটা অভিষেক আনবার চেষ্টা করেছে। তিনি বৃদ্ধ হলেন, কিন্তু ভরাডুবির রেসে বাজিমাত করলেন। ইন্দ্রপতনের সময় তিনি অটল, অপরাজিত। দলের প্রথম বিধায়ক, দলের সবচেয়ে বেশিবার নির্বাচিত হওয়া বিধায়ক। একসময়ের অনেক সুহৃদ নেত্রীকে ছেড়ে গেলেও শোভনদেব যাননি। বাম আমলে বিরোধী আসনে বসেছেন। 15 বছরের সরকার শেষে ফিরছেন সেই পুরনো অবস্থানেই, তবে এবার বিরোধী নেতার ভূমিকায়। অতীতে তারুণ্যকে উদযাপন করতে চাওয়া দল সংকটকালে ফের একবার সেই বুড়ো ঘোড়ারই স্মরণে। প্রথমেই অভিনন্দন জয়ের জন্য, একই সঙ্গে বিরোধী দলনেতা হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন, নতুন দায়িত্বের জন্য অভিনন্দন। ধন্যবাদ। যখন কলকাতায় একের পর এক তৃণমূলের শক্ত ঘাঁটি যেখানে পরাজয়ের শিকার হতে হচ্ছে, সেখানে কোন মন্ত্রে আপনি বালিগঞ্জ আঁকড়ে রাখবেন? শুধু তাই নয়, আমি যদি জয়ের মার্জিনটাও দেখি সেটাও বিপুল। এটা কি কোথাও গিয়ে আপনার ব্যক্তিগত যে রাজনৈতিক সত্তা সেটার জয়? দেখো, প্রথমত মানুষ অনেকগুলো প্রশ্নের সামনে রেখে ভোট দেয়। আমি নিজেও পরবর্তীকালে জেতার পরেও নিজেদের জিনিসটা নিয়ে আমি অ্যানালিসিস করতে হবে, কী হয়েছিল, ঘটনাটা কেন হয়েছিল। তা থেকে আমি দেখছি যে আমাদের কাজ কিছু আমরা কম করি মানুষের জন্য কাজ আমরা কিছু কম করিনি। কিন্তু তারপরেও যে পরাজয়টা হলো, সেই পরাজয়টায় একটা কোথাও একটা জাতিগত সম্প্রদায়গত একটা বিভাজন এই সমাজের মধ্যে হয়ে গেছে বলে আমার মনে হয়। এবং সেই প্রচারটা এত ব্যাপক ছিল, সেই প্রচারটায় হয়তো কিছুটা মানুষ তাতে প্রভাবিত হয়েছিল। একই সঙ্গে আমরাও প্রচার করেছিলাম যে আমরা সমাজের সব মানুষের জন্য কাজ করেছি। আমরা তো কোনো জাত বা ধর্ম বিভাজন করিনি, আমরা সবটাই করেছি মানুষের জন্য। যে প্রকল্পই হোক সেটা মানুষ পেয়েছে, যে কাজই হোক সেটা মানুষ পেয়েছে। আরও একটা প্রচার ওরা খুব ব্যাপক করলো, যেটার বিরুদ্ধে আমাদের অনেক আর্গুমেন্ট ছিল, কিন্তু সকলে বলতে পারেনি হয়তো, বা আমি কিন্তু সেগুলো তুলে তুলে বলেছিলাম। তো আমাদের সাফল্যের জায়গাটা এতটাই শক্ত ছিল যে জায়গাটা আমি কিন্তু বহু জায়গায় সেই কাগজপত্রগুলো তুলে তুলে মানুষের কাছে প্রকাশ করেছি। আমার এলাকার সমস্ত এলাকায় ঘুরেছি এবং প্রবল পরিশ্রম করেছি। অ্যাট দিস এজ আমি যা পরিশ্রম করেছি, আমি বলছি অনেক আমার অর্ধেকে যাচ্ছিল এই পরিশ্রম করতে পারবে না। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি একসময় আপনার দলীয় সতীর্থ ছিলেন। আমরা যদি একটু রাজনৈতিক মহলের কান পাতি, সেক্ষেত্রে শোনা যায় যে শিশির অধিকারীর সঙ্গেও আপনার সম্পর্ক ভালো। না, একসময় তার সঙ্গে তো রাজনীতি করেছি। আমাদের বিধানসভায় তখন শুভেন্দু আসেনি, শিশিরদাই ছিল আমাদের মানে বিধানসভার সদস্য। যখন আমরা বিরোধী দলে ছিলাম, তখন তো 91 সাল থেকে এমএলএ না। আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন এবং সেই জায়গায় একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে কি বার্তা দেবেন? একটা বার্তা তো নিশ্চয়ই দিতে হবে যে বহু জায়গা থেকে এখন আমাদের ওই কাউন্টিং সেন্টার লুটের খবর আসছে। আমার কাছে ফোন করেছে অনেক জায়গা থেকে, কাউন্টিং সেন্টার লুট হয়ে গেছে, সে খবর এসেছে। মমতার তো চোখের সামনে দেখার যে কাউন্টিং সেন্টার লুট হয়ে গেল, এইটা ঠিক ওদের এই জয়টাকে কিন্তু অনেকটা কলুষিত করে দিল। এই কাউন্টিং সেন্টার যদি লুট না হতো, তার রেজাল্টটা ওরা হয়তো জিতত, কিন্তু রেজাল্ট একটা অন্যরকম, রেজাল্ট আরেকটা অন্যরকম হয়ে হতে পারত। তো সেখানেতে একের পর এক কাউন্টিং সেন্টার লুট করা। আমাকে মুজাম বলে আমার এক সহকর্মী আছে, যে আমার সঙ্গে জুট মিল ইউনিয়ন করে, সে বললো, দাদা আমাদের এখানে তো অধিকাংশ সেন্টার লুটই হয়ে গেল, চোখের সামনে লুট হয়ে গেল। তো এরকম লুট অনেক জায়গায় হয়েছে। তো কথা হচ্ছে যে অভিনন্দন তো নিশ্চয়ই জানাবো, কি সেই অভিনন্দনের যদি কোনো থাকে, আস্বাদন থাকে, তাহলে সেটা তিক্ত আস্বাদন। কি মনে হয় তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন, তার চাইবো যে বাংলার
তারা বলেছিল ভয় নয় ভরসা, কিন্তু এখন দেখা যাচ্ছে ভরসা তো নেই, বরং ভয় ডবল হয়ে গেছে। ভরসা তো নেই, ডবল হয়ে গেছে ভয়টা। তাহলে এই যে কথা ছিল বিজেপি এলে ভয় চলে যাবে, ভরসা আসবে, ভরসা তো এলো না। একের পর এক এখনো পর্যন্ত বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর আসছে। সমীর ভট্টাচার্য তিনি বলছেন যে এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করা হবে না, দল থেকে একদম তাড়িয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে যদি কেউ কুকথা বলেন বা তার পরিবারকে আক্রমণ করেন, তাহলেও তার বিরুদ্ধে দল পদক্ষেপ নেবে। এটা রাজনৈতিক সৌজন্যের একটা তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কিভাবে দেখছেন? বলছেন, কিন্তু কেউ শুনছে না। তার মধ্যে আমার তো একটা সন্দেহ যাচ্ছে যে বলার পেছনে আবার উস্কানিটাও আছে কিনা, যে আমরা বলবো তোমরা করে যাও। তাহলে এতদিন আগে উনি তো বলেছিলেন যে এটা বন্ধ না হলে পদত্যাগ করবো আমি। উনি তো সভাপতি, পদত্যাগ তো করছেন না। তারপরেও যে এত লাগাতার গ্রামে গঞ্জে গন্ডগোল চলছে, কোথাও তিনি পদত্যাগ করছেন না। এই যে পোস্টপোল ভায়োলেন্সের ঘটনাগুলো আপনি অভিযোগ করছেন, আপনি চাইছেন যে সমীর ভট্টাচার্য তার দায়িত্ব নিয়ে পদত্যাগ, সেখান থেকে তার পদ থেকে পদত্যাগ করতে আমি বলছি না, আপনি বলেছিলেন সেটা আমি রিপিট করছি। কিন্তু আমি বলছি যে যারা বলেছিলেন ভয়ে চলে যাবে, ভরসা আসবে, সেখানে ভরসা তো এলেই না, উল্টে ভয় ডবল হয়ে গেল। এটা দুঃখের, খুবই দুঃখের ঘটনা যে তারা যে আশ্বাস দিয়ে মানুষের কাছে ক্ষমতা এলো, সেই আশ্বাস রক্ষা করতে পারছে না। এবার আমি একটু বিধানসভা প্রসঙ্গে ফিরে, আপনার কাছে কাঁধে নতুন দায়িত্ব। বলা হয় যে বিধানসভা কতটা সফল হবে, অধিবেশন কতটা সফল হবে, তা নির্ভর করে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর যে সম্পর্ক সমীকরণ তার উপরে। আমরা নতুন যে আপনার আমি পরিষ্কার একটা কথা বলি, বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আমরা সরকারের যে জায়গাগুলো মানুষের পক্ষে নয়, সেগুলো আমরা সমালোচনা নিশ্চয়ই করব। আর যেগুলো মানুষের পক্ষে, অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সমালোচনা করব না। যখন আমরা ছিলাম সরকারে, তখন তো আমরা এই কথাটাই বলেছি যে আমরা কিছু ভালো কাজ করিনি, এমন তো নয়। যে ভালো কাজ করেছি সেটা ভালো বলুন, যদি কোনো ভুল করে থাকে সেটা সমালোচনা করুন। এটাই গণতন্ত্রের নিয়ম। এক্ষেত্রে তাই হবে। যেগুলো আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য নয়, কারণ ভারতবর্ষের অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে আয়ুষ্মান ভারত নেওয়া হয়নি। এখানে আসার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত অ্যাপ্লাই করে দেওয়া হলো। আয়ুষ্মান ভারতটা কিন্তু ইউনিভার্সাল নয়, স্বাস্থ্যসাথী ইউনিভার্সাল। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, একই সঙ্গে সরকারি চাকরি পাওয়ার যে বয়স সীমা তারও 5 বছর বাড়িয়ে দেওয়া, এই দুটো সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? ভীষণভাবে ডেঞ্জারাস ব্যাপার। আমরা অলরেডি করে গিয়েছিলাম 3টে স্ল্যাব, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য একটা, সাধারণদের জন্য 3টে স্ল্যাব করা হয়েছিল। 40 বছর ছিল 45 বছর যদি হয়, বা 45 বছরকে 50 বছর যদি করা হয়, তাহলে তার রিটায়ারমেন্ট লাইফটা কমে, অধিকটাও তো বাড়াতে হবে, অধিকটাও তো বাড়াতে হবে। রিটায়ারমেন্টের লাইফটা যদি না বাড়ে, তাহলে তার রিটায়ারেবল বেনিফিট যেগুলো সে পাবেই না। তো এগুলো ভেবে তো বলতে হবে। যে আমি একটা বলে দিলাম পপুলার কিছু একটা, কিন্তু পপুলার কিছু বলবার আগে যে সরকারি কর্মচারী তার 45 বছর বয়সের পর 5 বছর এক্সটেনশন পাবে, তা 50 বছরে যে লোকটা অ্যাপ্লাই করে চাকরি পাবে, সে রিটায়ারেবল বেনিফিটই পাবে না। এগুলো ভাবে বলা উচিত ছিল। একই সঙ্গে তিনি বলেছেন মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াতের জন্য বিনামূল্যে। ভালো কাজ করেছে, ভালো। বলছেন শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার একদিন পরেই এই কাজটা করেছেন, ভালো, তার প্রশংসা কি? মহিলাদের জন্যে বা তাদের ফ্রি বাসের যাতায়াতের ব্যবস্থা করেছেন, ভালো কাজ করেছেন। আমাদের সমাজে মহিলাদের, আমি তো নিজের দৃঢ়তার সঙ্গে নজরুলের ওই কবিতাটা খুব বিশ্বাস করি, এই বিশ্বের যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নাই, অর্ধেক তার নয়। তো মেয়েদের প্রতি যদি আমরা আরও তাদেরকে এই সমাজের ইকুয়াল ক্ষমতা দিয়ে তুলে আনতে পারি, সেটা ভালো। সেক্ষেত্রে এই কাজটা ভালো কাজ করেছি নিশ্চয়ই। আমি আরেকটা বিষয় আসবো যে বিধানসভা নির্বাচনে যে ফলাফল আমরা দেখলাম, তৃণমূলের এই বিপর্যয়ের কারণ কি? আপনি প্রথম দিনের সৈনিক, আপনি দেখেছেন দলটাকে তৈরি হতে, দলটাকে ধারে ভারে বাড়তে, এই ফলাফলের কারণ কি, এই বিপর্যয়ের কারণ কি? বিপর্যয়ের কারণ হচ্ছে প্রথমত এই যে আমি দুজন লোকের ইন্টারভিউ শুনেছি। একজন হচ্ছেন আমাদের দিল্লিতে যিনি আমাদের লয়ার,
কপিল সিব্বাল, আরেকজন হচ্ছে জর্জ সরকার। জর্জ সরকার একটা অদ্ভুত কথা বলেছেন, নটোরিয়াস ইন্টেলেকচুয়ালদের দীর্ঘদিনের ভাবনা প্রসূত একটি রাস্তা বিজেপি ধরেছিল, যার প্রথম পদক্ষেপ হচ্ছে এসআইআর ঠিক সেই লোকগুলোর নাম বাদ দেওয়া হয়েছিল, একদম দেখে দেখে অ্যানালিসিস করে, যে যারা তৃণমূলের পক্ষে বা ওদের বিপক্ষে ভোট দেয় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমার কথা বলছি না আমি, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এবং এসআইআর হচ্ছে সেই পদক্ষেপ যেখানে কতগুলো শব্দ, টেকনিক্যাল শব্দ ব্যবহার হলো যার সংবিধানে কোথাও উল্লেখ নেই। এবং লাস্টলি 35 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হলো যারা ভোটার। এসআইআর তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নজরদারিতে চলছে। আরে নজরদারিতে কখন হলো? যখন আর কোনো সময় নাই, সময়টা কাটিয়ে এমন জায়গায় করা হলো, এই 35 লক্ষ লোকের তো অধিকার ফিরে পেল না। আমরা সুপ্রিম কোর্টে গেছি, তো আবার অধিকার তো ফিরে পেল না। সো এটা একটা প্ল্যান্ড গেম। এই যে লাস্ট ভোটার কাউন্টিং কেন্দ্র লুট হবে এবং এসআইআর হবে, এর প্রত্যেকটা প্ল্যান্ড গেম। এটা অনেক দিন আগে থেকে এই রূপনারায়ণ লেনে কারা কারা তৃণমূলের ভোট দেয় তাদের বা বিএলওদের থেকে জেনে নেওয়া ইত্যাদি করে তাদের নামগুলোকে বাদ দেওয়া। আমার ছেলেকে হ্যারাস করা হয়েছে, সবাই জানে যে শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে কী করে সায়নদেব চ্যাটার্জি হয়, দুবার তিনবার করে তাকে সেন্টারে যেতে হয়েছে। তো এইভাবে হ্যারাসমেন্ট হয়েছে, যার এই পরিকল্পনা সেটা বলেছেন যে নটোরিয়াস ইন্টেলেকচুয়ালরা এগুলো করে তা সেইটা মানে ইমপ্লিমেন্টেড হয়েছে আমাদের রাজ্যে। এই যে 3.5 লক্ষ এলো মানে আধা সামরিক বাহিনী, যেগুলো কাশ্মীর যুদ্ধে ব্যবহার হয়, সেই সাজোয়া গাড়ি কোন গণতান্ত্রিক দেশে এই জিনিস হয়? কোন গণতান্ত্রিক পরিবেশে এই জিনিস হয়? কোন গণতান্ত্রিক? তাহলে আজকে 70,000 মিলিটারি আছে, কেন এখনো পর্যন্ত বাড়িতে আগুন লাগানো হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে? কত লোক আজকে বাইরে বসে আছে, বাড়িতে যেতে পারছে না, কেন হচ্ছে? কোন প্রয়োজনে এসেছিল? আমাদের ভয় দেখানোর জন্য, মানুষকে ভয় দেখানোর জন্যে। মানে কি বলবো, মানে গণতন্ত্রের কফিনে পেরেক মারা হচ্ছে, গণতন্ত্রের পেরেক মারা হচ্ছে এবং স্বৈরাচারের পদধ্বনিও শোনা যাচ্ছে, These are all the activities of the dictator. দলের কি কোথাও কি কোনো খামতি ছিল না? মানে আমরা যদি একটু পিছনে যাই, আমরা দেখলাম যে তারা নোট একজন মানুষের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। এই চাকরি নিয়ে যে দুর্নীতির অভিযোগ, সেটা গিয়ে কি কোথাও আপনাদের সমর্থনের ভিত নড়িয়ে দিল না? মানে আমার প্রশ্ন এই জায়গায়। হতেই পারে, কিছু আঘাত করেছি, অস্বীকার করবো না, যা সত্যতাকে অস্বীকার করি না, সেটা তো নিশ্চয়ই আঘাত করেছে। একটার বাড়ি থেকে তার নোট পাওয়া গেছে, সে তো নিশ্চয়ই সবে। কিন্তু পাশাপাশি আমরা সেই জিনিসটাকে তুলে ধরতে পারলাম না পুরোপুরি, যেখানটা জায়গাটা আমার মনে ছিল আরেকটু ভালোভাবে, যে ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানকার অবস্থা কি, তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? একটা সরকারও ভালো নেই। ভারতবর্ষের সবচেয়ে নটোরিয়াস স্টেট যেগুলো, রেপ থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, ডাউরি থেকে শুরু করে, উন্নয়ন থেকে শুরু করে, সবকটাই বিজেপি শাসিত রাজ্য। আমি কিন্তু আমার এই পয়েন্টগুলোই ছিল একমাত্র পয়েন্ট। আমি স্বাস্থ্যসাথী নিয়ে বেশি বলিনি, আমি কন্যাশ্রী নিয়ে বেশি বলিনি, কিন্তু আমি যে বিষয়গুলো আজকে মানুষের কাছে তুলে ধরেছিলাম, I could explain them and they have accepted it. মানে বলছেন এটাই আপনার জয়ের একটা নেপথ্য। বড় কারণ আমি প্রমাণ করে দেবো তোমার সামনে। 4 তারিখের পরের যে সিনারিও, সেটাতে আসছি, ফলাফল ঘোষণা হলো, তারপরে আপনারই দলের বেশ কিছু মুখ, মানে যারা একদম প্রমিনেন্ট নেতা, তারা বলতে শুরু করলেন যে আইপ্যাক কালচার, কর্পোরেট কালচার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের আজকে এই পরিণতি। কোথাও গিয়ে কি আপনি মানেন যে দলের? আমি এর তীব্র বিরোধী। আমার জীবনে অনেক কথা বলা হয়েছে, আমি কখনো মুখ খুলিনি কাগজে, আমি কোনো মিডিয়ার সামনে মুখ খুলিনি। আই এম এ ভেরি ওবিডিয়েন্ট পার্টি ওয়ার্কার সিন্স মাই চাইল্ডহুড। আমি খুব ছোটো বয়সে রাজনীতিতে ঢুকেছি 62 সালে। তখন থেকে আমি কখনো আমার দলের কোনো সিদ্ধান্তের
সমালোচনা পাবলিক প্লেসে করিনি, এটা করা উচিত নয়। যারা এতদিন আমার দলে ছিলেন তারা দলের মধ্যে বলুন, দলের মধ্যে চেষ্টা করুন বলবার জন্যে, চিঠি দিয়ে বলুন, দলের বিভিন্ন স্তরের নেতা আছে তাদের কাছে বলুন, কিন্তু কখনো সংবাদপত্রে নয়, সংবাদ মাধ্যমে নয়। তাহলে বুঝতে হবে তারা দলে ছিল এতদিন কিছু লোভের জন্য, কিছু পাওয়ার জন্য, দলকে ভালোবেসে নয়। যে দলকে ভালোবাসে তার দুর্দিনে সে কখনো মুখ খুলতে পারে না। আপনি কি আইপ্যাকের বিষয়টা, আপনি যেহেতু আইপ্যাকটা পুরোপুরি আলাদা সত্তা, কোথাও গিয়ে কি মনে হয় যে আইপ্যাক আমি বলি, করেছে? আইপ্যাক তো ডিল করছিলেন অভিষেক, আমাদের পঞ্চায়েত নির্বাচন জিতিয়েছেন অভিষেক, আমাদের 21 নির্বাচনে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল আইপ্যাক। তখন আমরা কেউ আইপ্যাককে দোষ দিলাম না, যখন জিতলাম তখন আইপ্যাককে দোষ দিলাম না, যখন হারলাম তখন, হারাটা তো শুধুমাত্র আইপ্যাকের জন্য নয়, হারাটার পেছনে একটা বলেছিলাম না যে জজ সরকারের কথা, যে এরা একটা বিরাট বড় পরিকল্পনার আমরা বলি হয়ে গেলাম, যে ধরতে পারলাম না, আমরা ভালো করে ধরতে পারলাম না। কিন্তু আইপ্যাককে দায়ী করে আমরা হেরে গিয়েছি বলার আমি অন্তত পক্ষের লোক না। আমি তো নিজে জনজোয়ারে গেছি, আমাকে শিউড়ি থেকে ডেকে পাঠানো হলো, অভিষেক ডেকে পাঠলো যে দাদা এক্ষুনি আসুন, এখানে আমার শেষ লাস্ট মিটিংয়ে আপনাকে বক্তব্য রাখতে এখানে হবে। একটু মানে আপনি এতদিনের রাজনীতিতে কোথাও গিয়ে কি আইপ্যাকে অনেকেরই এটা অভিযোগ যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসছে তাদের থেকে কমান্ড কেন নেব? আপনার কখনো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আইপ্যাকে কেউ তাদের মানে আমি যে কমান্ড নিতে আমিও রাজি ছিলাম না, কমান্ড কেন আমি নেবো? আমিও তো বলছি যে বাচ্চা ছেলেদের কমান্ড আমি নেবো কেন? কিন্তু সে যদি কোনো ইনফরমেশান চায় এবং সেটা আমার দলের যদি ইনফরমেশন বলে মনে হয় আমার, বা আমার ক্রস চেক করে নিতে হবে, আমি নিশ্চয়ই ক্রস চেক করে নিয়েছি বিভিন্ন সময়, তখন আমি সেই খবর দিয়েছি। যে খবর আমার কাছে চাওয়া হয়েছে তা যদি আমার মনে হয় যেটা আমার দল চাইছে না, সে ব্যক্তিগতভাবে আমার কাছে এসে উল্টোপাল্টা প্রশ্ন করছে, সেখানে আমি পরিষ্কার তাকে বলে হচ্ছে অনেক ক্ষেত্রে তুমি কাকে জ্ঞান দেবে? আমি 9 বারের জেতা এমএলএ, এটা আমার 10 বারের লড়াই, এটাও জিতবো আমি ইলেকশনে। আইপ্যাকের লোকজনকে বলেছেন? হ্যাঁ বলেছি, যেখানে আমার মনে হয়েছে সে তার সীমানা অতিক্রম করে আমায় প্রশ্ন করছে সেখানে বলেছি। এর পরবর্তীতে দলের নেতৃত্বের তরফ থেকে কোনো বার্তা এসেছে যে ওদের সব কথা মানতে হবে, নাকি এটা শুধুমাত্র একটা এরকম কোনো কথাই narrative? এখনো আলোচনা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা হচ্ছে, কর্পোরেট কালচার তিনি এনেছেন দলে, এই সমস্ত কথা আনা দরকার ছিল তো, একদম আনার দরকার ছিল। আমি নিজে ফিল করেছি যে দলটা এলোমেলো চলতে পারে না, একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, আমাদের একটা ট্রেনিং থাকবে, আমাদের একটা বক্তব্য থাকবে, আমাদের কি বললে ভালো হবে সেগুলো আমাদেরকে বলে দেওয়া হবে, কিছু পণ্ডিত মানুষকে আনতে হবে, তারা এসে বসে। আমি তো নিজে আমার আর্লি লাইফে যখন আমি যুব করি তখন আমি কোচিং সেন্টার চালিয়েছি আমাদের, তাতে কারা কারা অংশগ্রহণ করেছিলেন? ডক্টর দেবব্রত চট্টোপাধ্যায় টিচার ছিলেন, শঙ্কর ঘোষ অর্থমন্ত্রী ছিলেন, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তাদের আমি যুগবাদে আমি আমার পলিটিক্যাল ক্লাস চালাতাম, আমি নিজে চালাতাম। তো এগুলো দরকার তো দলের পক্ষে, দলকে এলোমেলো চলতে পারে নাকি? আবেগের সঙ্গে আরো অনেক কিছুকে মিশ্রণ করতে হয়। আবেগ ছিল, তার সঙ্গে আরো অনেক কিছু মিশ্রণের দরকার ছিল, সেটা কিছুটা আমাদের কমতি ছিল, সেটা অভিষেক আনবার চেষ্টা করেছে। মানুষের কিছু ভুল থাকে, কিছু ঠিক থাকে, কিন্তু অভিষেক চেষ্টা করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার বাড়ির সামনে কি অনেকে বিষোদ্গার করছেন, কি মনে হয় তিনি রাজনীতি এটা কারা? এটা আমাদের দলের লোক নয়, এটা আমাদের দলের লোকরা গিয়ে অভিষেকের বাড়ির সামনে গালাগাল করেনি, গাড়ি থেকে নেবে টয়লেট করেনি। আমি দেখেছি একটা শ্রেণী যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের গাড়ি দাঁড় করিয়ে ওইখানে দাঁড়িয়ে টয়লেট করেছে। এটা কোনো কালচার? এটা কোনো কালচার আমি এর বেশি বলতে পারছি না। আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে রাজনীতিক হিসাবে? নিশ্চয়ই দাঁড়াবেন, আমরা দাঁড়াবো। আবার 5 বছরের মধ্যে আমরা দেখিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আবার ঘুরে, আমরা যদি সিপিএম এর সঙ্গে লড়াই করে ক্ষমতায় আসতে পারি, আমরা ঘুরে দাঁড়িয়ে যাব। অবশ্যই যদি স্বৈরাচার আমাদের কাঁধের উপরে সে না বসে, তো সমালোচনা করব আমরা, সেটা সহ্য না করতে পেরে যদি যেটা বলেছিলেন দিলীপ ঘোষ আমাদের বিজেপির নেতা, এনকাউন্টার করে দেওয়া হবে, তাহলে এখানে কিছু করা যাবে বলে মনে জানি না আমি কি হবে। তারপরেও মানুষ বিদ্রোহ করবে জানি আমি, যে এনকাউন্টারের গল্প অনেক, অগ্নিমিত্রা বলেছে, দিলীপ ঘোষ বলেছে,
যে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করে দেবো। অর্থাৎ হি হ্যাজ অ্যাকসেপ্টেড যে উত্তরপ্রদেশের মানুষের কন্ট্রোল হয়েছে এনকাউন্টার করে। তো ডিক্টেটরশিপ তো আমরা দেখতে পাচ্ছি। 2011-তে যদি আমরা দেখি যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পরাজয়ের পরে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এবারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই দৃশ্য দেখতে পেলাম না। এটা একটা নাথিং পরিষদীয় রং ইন ইট, কোনো অন্যায় নেই, এর মধ্যে ভুল নেই। আসলে টেকনিক্যালিটিসটা মানুষ জানে না। আমি ওই বিধানসভার চৌহদ্দির মধ্যে আমাকে কি আইন মেনে চলতে হয় সে খবরটা কিন্তু বাইরের মানুষের জানা নেই। কবে শেষ হচ্ছে? 7 তারিখ, 7ই মে শেষ হয়ে গেছে। ওরা শপথ দিল কত তারিখে? 9 তারিখে। 7 তারিখেই মমতার টার্ম শেষ হয়ে গেছে, পদত্যাগ করার দরকার হয় না, দরকার হয় না। আইনে তো কোথাও বাধ্যবাধকতা নেই। বিজেপি বলছে বিজেপি কি বলছে আমি বলবো না, আইনে কোথাও বাধ্যবাধকতা নেই, অতএব দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ওরা যদি 7-এর আগে নিত সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। কিন্তু উনি বলছেন আমি তো হারিনি, আমাকে মেরে ধরে আমার ইলেকশনের একটা কাউন্টিং এজেন্টকে মেরে ওখানেতে শুইয়ে ফেলে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হলো, সব কটা এজেন্টকে বার করে দেওয়া হলো ভবানীপুরে কাউন্টিং এজেন্টদের। আমি হারিনি, তা আমি কেন পদত্যাগ করবো? আর আইনও তো আমাকে কেউ আটকাতে পারে না, কারণ আমি 7 তারিখ পর্যন্ত ওদের ছিল, যে মুহূর্তে আমাদের টাইম ওভার হয়ে গেল আমার আর কোনো অস্তিত্বই রইল না, আমি মুখ্যমন্ত্রী নই আর। আমরা যদি 21শে জুলাইয়ের মঞ্চ দেখি বা তৃণমূলের কোনো অনুষ্ঠান দেখি, আমরা প্রচুর টলিউডের মুখ তারকা প্রচুর দেখেছি। আমরা টিকিট দেওয়ার ক্ষেত্রেও দেখেছি যে অনেক তারকা প্রার্থীকে এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু 4 তারিখের বিকেলের পর থেকেই সেই তারকাদের কণ্ঠে কিন্তু উল্টো সুর। কেউ বলছেন যে আমি রাজনীতিই ছেড়ে দেব, কেউ বলছেন যে নতুন সরকারকে অভিনন্দন। কোথাও গিয়ে কি মনে হয় যে যারা একদম মাটি থেকে উঠে আসা নেতা তাদের জায়গায় এই তারকাদের সামনে রাখাটা সাধারণ মানুষ মেনে নেয়নি, বা দলেরও একটা ভুল স্ট্র্যাটেজি ছিল? না না, যখন আমরা 11-ই জিতলাম তখনও তারকা ছিল, কেউ কিছু বলেনি। 16-ই যখন আরো বেশি ভোটে জিতলাম তখনও তারকা ছিল, কেউ কিছু বলেনি। কিন্তু তাদের হৃদয় পরিবর্তনটা কি স্যার খুব তাড়াতাড়ি হচ্ছে না? আসলে কখন বলছি আমি, যদি আমি অন্তর থেকে এটাকে অবিশ্বাস করি তখন 11-তেই বলা উচিত ছিল, 16-তেও বলা উচিত ছিল। যখন আমরা ভালোভাবে জিতলাম, মন্ত্রিসভায় গেলাম, তখনও কেউ বললাম না। যখন আমাদের একটু বিপর্যয় এলো, কিভাবে এলো আমি ব্যাখ্যা করে বলেছি। বিপর্যয় হলো তখন সবাই মিলে মুখ খুলতে আরম্ভ করলাম। এর মধ্যে গৌরব আছে বলে আমি মনে করি না, আত্মতুষ্টি থাকতে পারে, গৌরব নেই। গতকাল সুজিত বসুকে গ্রেপ্তার করা হলো কেন্দ্রীয় এজেন্সি দ্বারা। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সময় আচ্ছা, দেখেছিলাম 50 বার, এগুলো স্বৈরাচার নয়, ইলেকশনের আগে কম করে 50 বার ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এরপরে এনআই, এই যে এতগুলো সেন্ট্রাল এজেন্সি পশ্চিমবঙ্গের ওপর ঘুরে ঘুরে বেড়ালো, এবং এর বাড়ি যাচ্ছে, তার বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, এগুলো কি তুমি যে প্রশ্ন করছো তোমরা কি সমর্থন করো? বলো না, ভালো করে বলো না টিভির সামনে, সমর্থন করো? দিস আর অল ডিক্টেটোরিয়াল অথরিটির কাজ। পৃথিবীতে যত স্বৈরাচারী আছে তারা এইভাবেই ক্ষমতায় থেকেছে, এইভাবেই ক্ষমতায় থেকেছে। দল কি সুজিত বসুর পাশে থাকবে? তার পাশে, এটা অন্য প্রশ্ন। দল কেন থাকবে? সুজিত বসু আমাদের, সুজিত বসু যদি দলে থাকে আমরা সবাই তার সঙ্গে তাকে নিয়ে থাকবো, একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো। সুজিত বসু এত কোনো অন্যায় কিছু করেনি। তার বাড়িতে, যে দেবাশিসের বাড়িতে ইলেকশনের আগে কতবার করে তাকে তার ডেকে পাঠানো, কেন ডাকা হবে? দ্যাট নট দ্য টাইম, রাইট টাইম। ইলেকশনের আগে এতবার করে তাকে ডেকে পাঠানো হলো যাতে করে মানুষ তার প্রতি বিশ্বাস করতে বাধ্য হয় সে অপরাধ করেছে। দিস আর অল ডিক্টেটোরিয়াল অ্যাক্টিভিটিস। আচ্ছা, আপনি দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং একদম তৃণমূলের জন্মলগ্ন থেকে আপনি রয়েছেন, কিন্তু 2011-তে যখন আপনার দল বিপুল মার্জিনে জিতলো এবং সরকার গঠন হলো, মন্ত্রিসভায় সেই সময় আপনাকে সদস্য করা হলো না। তার পরবর্তী ক্ষেত্রে একাধিকবার আপনার কেন্দ্র বদল হয়েছে বিভিন্ন জায়গায়। কোথাও গিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে? কোনো ক্ষোভ নেই, দলের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত আমার কাছে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও সেই কথা বলে আসছি, যে আমি যখন দলটা করছি, আমি বাড়িতে থাকলে আমার বাবা মা, আমার গার্জেন আমাকে যা বলতে হবে বলেছেন আমি শুনেছি, কখনো আদর করেছি, আদর করে হয়তোবা আবেগের ভাবে কিছু চেয়েছি, যে মা বাবা বলছে যে তোমার উচিত নয় করা। কিন্তু আমি যেদিন থেকে আমার
জ্ঞান বুদ্ধি এসেছে। আমি দলটা যখন করতে এসেছি তখন দলের আমি ডিসিপ্লিন সোলজার। আজকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে, আমাকে যখন বলবো, আমি যখন ভবানীপুর ছেড়ে দিলাম মমতায়, আমার মনে কোনো কষ্ট হয়নি, তো আমি ঘর দিয়ে চলে গেছি। যে আমার মনে হয়েছে আমি আমার নেতৃত্বে একটা সম্মানের জায়গায় আনতে পারলাম। আমার মনে হয়নি যে আমি ভুল করছি কিছু। এগুলো মনের ওপর নির্ভর করে কে কিভাবে বিল্ডাপ, কে কিভাবে বিল্ডাপ। বিজেপি বলছে যে আপনাদের অনেক বিধায়করা তাদের সাথে যোগাযোগ করছে। আমরা যখন তৃণমূল নেত্রীর বাড়িতে বৈঠকটাও দেখলাম, কয়েকজন অনুপস্থিত ছিল। সকলকে দলের মধ্যে রাখা, এটা কি চ্যালেঞ্জিং হতে চলেছে আগামী দিনে? মানে এই দল ভাঙনের যে একটা দাবি উঠছে বিজেপির তরফ থেকে, তৃণমূলের বিধায়করা আমাদের সাথে যোগাযোগ করছে, চ্যালেঞ্জ হবে? এটা কি ঠিক নয় যে আমাদের দলেতে বিজেপির অনেক এমএলএ এসেছিল? ভাইসে ভার্সা। কোথাও গিয়ে কি মানে সেই জায়গাটা মোকাবিলা করার জন্য কোনো স্ট্র্যাটেজি আছে? নিশ্চয়ই চেষ্টা হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এই যে পুজোর ক্ষেত্রে আমরা দেখছি যে একটা বিভিন্ন পুজোর সাথে অনেকেই জড়িয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। হাজরা পার্কের পুজো আপনার পুজো হিসেবে পরিচিত। পুজোর জৌলুস কর্পোরেশনের পুজো, কর্পোরেশনের 84 বছরের পুজো আমার না। এটা কোনো মতেই কোনো রাজনৈতিক দলের নয়। আমি 38 বছর কর্পোরেশনে চাকরি করেছি, 38 বছর চাকরি করেছি। আমি তো পুজো করতাম দীর্ঘদিন ধরে এখানেতে। কিন্তু আমাদের বুদ্ধিতে এই আজকের একটা সব যারা পুজো টুজো করে তাদের একটুখানি আলাদা বুদ্ধি টুদ্ধি লাগে, তাই সঙ্গে আমি সায়নদেবকে নিয়েছি এই পর্যন্ত। কিন্তু এটা কর্পোরেশনের পুজো, এখন এর প্রেসিডেন্ট কর্পোরেশনের কমিশনার। এখানে কর্পোরেশনের কমিশনার বাইরে কাউকে প্রেসিডেন্ট করা যাবে না, ইচ্ছে করলেই যে সম্বন্ধে প্রেসিডেন্ট হতে পারবে না। পুজোর জৌলুস কি কোথাও কমছে না বলে আপনি তার মানে বলছেন? না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তিনি সাহায্য করার চেষ্টা করেছেন। সেটা তার অপরাধ হলে অপরাধ আপনাদের ভাষায় বা মানুষের ভাষায়, কিন্তু মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন। এবং গরিব মানুষ যাতে করে অনাহারে না থাকে তাদের জন্য চেষ্টা করেছেন। তারপরেতেও আমরা হেরেছি। এটাকে আমরা ঠিক 100% পিপুলস ম্যান্ডেট বলছি না।